তো চলো যেখানে স্যার আমাদের ক্লাস টাইম কতক্ষণ? আমাদের 1.5 ঘন্টা বাবা, 9:30 পর্যন্ত ক্লাস হবে, কেমন? আসো এবার ভার্ব নিয়ে কথা বলি। আমি কোথায় যেন আটকিয়েছিলাম। আচ্ছা একটু দাঁড়াও জানো বাবা, কোথায় যেন আটকিয়েছিলাম আমি। রাউন্ডের আনকাউন্টেবল রাউন্ড হ্যাঁ পর্যন্ত ওখানে ওখানে গিয়েছি বাবা। এরপরে রুবায়া, রুবায়া থেকে বলো ওই কাকে যেন ডাকলাম বাবা, ফাতেমা, ফাতেমা বলো তো ভার্ব কি জিনিস যেন, বলো। যে কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বলে। এই সুন্দর বলে, যে কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বলে। স্যার হওয়া আবার ভার্ব হয় কিভাবে, আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো কোনো কাজ, সোজা কথা, কোনো কিছু করাকেই আমরা ভার্ব বলবো, বা কোনো কাজকে, কোনো কাজ করাকেই ভার্ব বলে। করাকে আমি কিন্তু এই যে তোমাদের বোঝানোর উদ্দেশ্যে এই সংজ্ঞাগুলো লিখছি, বাট তোমাদের যখন শীট দেব সেখানে বইয়ের মতো সংজ্ঞা দিব, হ্যাঁ, যাতে তোমরা এটা থেকে বুঝে ওটা তুমি সহজে মাথায় রাখতে পারো। কোনো কাজ করাকেই ভার্ব বলে, কাজ করা বা হওয়াকে, করাকে বা হওয়াকে। আচ্ছা একটু লিখে নি, দাঁড়াও। করাকে বা হওয়াকে ভার্ব, সরি লিখতে গিয়ে হওয়াকে, হওয়া এ হয়ে গেল, হওয়াকে। আচ্ছা একটু দাঁড়াও, হওয়াকে ভার্ব বলে, তাই না? আচ্ছা এখানে দেখো ভার্বের বেশ কিছু প্রকার ভেদ আছে। আচ্ছা এই হওয়াকে বানানটা ভুল হচ্ছে, আমি সরি পরে ঠিক করে দেবো, হ্যাঁ এখন পারছি না, লেখা ঠিক হচ্ছে না এখন। আচ্ছা দেখো এক কথায় যে কোনো অ্যাকশন ওয়ার্ড আমরা যা কিছু করি না কেন সবই কিন্তু ভার্ব। এই যে কথা বলা, লেখা, পড়া, এরপরে ঘুমানো, অল দিস ওয়ার্ডস আর ভার্বস, সবগুলোই ভার্ব। তবে ভার্বেরও কিছু ব্যাপার আছে, যেমন ডু ভার্ব। ডু ভার্ব মানে কি জানো? যে কোনো ভার্ব, যে খাওয়া, ইট মানে খাওয়া, হ্যাঁ, তারপরে মনে করো স্লিপ মানে ঘুমানো। তোমরা যেই ভার্বগুলো জানো সবই, হ্যাঁ রাইট হ্যাঁ বাবা, এখন ভার্ব তো লিস্ট লিখতে গেলে, আচ্ছা বেশি লিখছি না, কারণ ভার্বের লিস্ট লিখতে গেলে তো হাজার খানিক লিখতে হবে। আচ্ছা তোমাদের যে স্পোকেন ইংলিশে যে শীট আমি পড়াই সবই ভার্ব পড়াই, তাই না? তো ওই ভার্ব যেগুলো করা, বাবা এত কথা বলো না, কে মাইক অন করছো বারবার, অন করো না। আগে শেষ করি, হ্যাঁ আগে কথা বলতে, মাঝখানে থামিও না প্লিজ। মাঝখানে বারবার তোমরা যে থামাচ্ছ, কয়েকজন আছো, থামিও না, শেষ করি, তারপর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, কেমন? দেখো এটা ডু ভার্ব দিলাম, অর্থাৎ যেই ভার্বগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি, বা কাজ করা, খাওয়া, ঘুমানো, লেখা, পড়া ইত্যাদি। এরপরে দেখো বি ভার্ব আছে। বি ভার্ব মানে কি জানো তো? এই যে এম, ইজ, আর, হ্যাঁ এগুলোকে, এক্স্যাক্টলি। আরে বাবা এত বুঝে গেলে তো হয়ে যাবে না। এত কথা বলো না তো বাবা, স্থির হও একটু, শেষ করে আমি একটা লাইন বলি না, এত অস্থির হচ্ছ কেন? আমি জানি এখানে সবাই জানো, বাট 1 থেকে 2 জন একটু বেশি বলতেছো, এত বলো না প্লিজ। সবার একটু বুঝতে দাও, এত সবগুলো পারতে হবে না তো। একটু স্থির হও প্লিজ, একটু শেষ করতে দাও, 1-2 লাইন আমি বলি তারপর বলো। আমি যখন তোমাদের বলছি যে বলো তো একসাথে, তখন তোমরা সবাই পার্টিসিপেট করো, বাট একজন একজন করে আমি যখন বলছি তখন সবাইকে বলতে হবে না। একটু প্লিজ একটু মেনটেন করো, মুশকিল হয়ে যাচ্ছে তো সবাইকে মেনটেন করা। আচ্ছা তাহলে ডু, তাহলে ইট, এগুলো আমি সাধারণভাবে লিখলাম। আর বি ভার্ব মানে এম ইজ আর, ওয়াজ ওয়ার। এম ইজ আর হচ্ছে প্রেজেন্টের বি ভার্ব, আর ওয়াজ আর হচ্ছে পাস্টের বি ভার্ব। আরো আছে দেখো হ্যাভ ভার্ব বলে, কেমন? তোমরা এগুলো আবার কেন ভার্ব হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। এই যে হ্যাভ রয়েছে, এরপরে হ্যাজ রয়েছে, হ্যাড রয়েছে, আমরা এই শব্দগুলোকে বলি হ্যাভ ভার্ব। তাহলে হ্যাঁ বলো বলো, বলো। সেগুলো অক্সিলারি ভার্বের পার্ট না? শুধু অক্সিলারি না, এগুলো মেন ভার্বও হয়, এটাই বোঝাবো এখন। ওকে এবার আসছি আমি। বাবা এই যে নাসিম হোসেন থেকে কে যুক্ত হয়েছে, ওইটাকে আরোয়া? নাসিম হোসেন থেকে, হ্যাঁ। আচ্ছা আরোয়া তুমি বলো। দেখো সবাইকে এখন এই 3টা অক্সিলারি মেন ভার্ব এখন বোঝাবো। আরোয়া বলো, আমি সকালে ভাত খাই, এটা ইংলিশ করো। আই Eat rice in the morning. আই ইট রাইস ইন দ্য মর্নিং। তুমি আবার বলো, আমি সকালে ভাত খেয়েছিলাম। I ate rice in the morning. I ate rice in the morning. আচ্ছা একটু লিখে নি। তুমি আবার বলো, আমি সকালে ভাত খেয়েছি। I have eaten rice in the morning. I have eaten rice in the morning. In the morning. এবার বলো দেখি, ভাত আমার প্রিয় খাবার, বলো। রাইস My favorite food. is my favorite food. এর দুবার হয়ে গেল, is my favorite
ফুড, ওকে, রাইস ইজ মাই ফেভারিট ফুড। তুমি আরো একটু বলবা যে আমার একটি কলম আছে। I have a pen. আই হ্যাভ আ পেন। আচ্ছা, আরেকটা বলো। তুমি বলবো হচ্ছে আমি ভাত খাচ্ছি। I am eating rice. আই অ্যাম ইটিং রাইস। চলো এবার তোমাদের বোঝাচ্ছি ভার্বের আরো কিছু প্রয়োজনীয় প্রকারভেদগুলো। আচ্ছা, একজন জয়েন করতে পারছে না, লিঙ্কটা দিচ্ছি। দেখো, ওই যে একটু আগে বললে না আরাফাত, সরি আরাফাত না, ফাহিম বলেছো যে স্যার এখানে এম ইজ আর বা হ্যাভ হ্যাজ কি অক্সিলারি ভার্ব না। চলো, একটা জিনিস মনে রাখবা, একটা সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব যেটা, যেটা সক্রিয় ভার্ব, এই যে ডু মানে করা, ইট মানে খাওয়া, তোমরা যেই শব্দগুলোকে ভার্ব বলে জানো, যদি সেই শব্দগুলো কোনো বাক্যে না থেকে am is are was were have has had থাকে, তখন এগুলো সব মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। এই কারণে বি ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। আবার বলছি, দেখো, আই ইট রাইস ইন দ্য মর্নিং, তাহলে ইট মানে এখানে খাওয়া, তাহলে চলো এখানে দেখছি আমরা ভার্ব। আবার দেখো, ইট এর পাস্ট টেন্স এট, এটাও কিন্তু ভার্ব, তাই না? ভার্ব থেকে যে অংশগুলো বেরোবে সবই ভার্ব, তার মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই কিন্তু ভার্ব। এরপর দেখো, রাইস ইজ মাই ফেভারিট ফুড, এখানে কোনো ভার্ব খুঁজে পাচ্ছো? স্যার এখানে তো খাওয়া না, এখানে ভার্ব তো খুঁজে পাচ্ছি না। একটু আগে Is. বলেছি, হ্যাঁ, যখন So কোনো is. বাক্যে কোনো, আগেই বলো না বাবা, একটু থামো প্লিজ, শেষ করি। যখন কোনো বাক্যে সরাসরি কোনো ভার্ব তুমি পাবে না, am is আর was were কিংবা have has had, এই ওয়ার্ডগুলো তখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হবে। ধরো তোমার পরীক্ষায় খাতায় আসলো আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে ভার্ব কোনটা, তাহলে কি হবে? Am. am হয়ে যাবে, Am. এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ কি, এখানে দেখো আর কোনো ভার্ব নাই। অন দ্য আদার হ্যান্ড, আই অ্যাম ইটিং রাইস, এখানে ভার্ব কোনটা? Eating. ইটিং হচ্ছে মেইন ভার্ব। Eating. আর অক্সিলারি ভার্ব কোনটা এখানে? Am. এক্স্যাক্টলি, তাহলে এখানে হ্যাঁ আরেকটা বিষয় আসি, দেখো ভালো করে বুঝবা। অর্থাৎ এই যে am is are was were, এই শব্দগুলো যদি থেকে আর কোনো মেন ভার্ব না থাকে তখন এগুলো মেন ভার্ব হবে। আর যখন এগুলোর পাশে আমরা মেন ভার্ব ইউজ করব তখন এগুলো সাহায্যকারী ভার্ব হয়ে যাবে। এই হচ্ছে ভার্বের দুই প্রকার, অর্থাৎ মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আবার মডালস আছে, ওই যে ক্যান, খুড, মে, এগুলো সব কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা ফাহিম, তোমার কি প্রশ্নের উত্তর পেয়েছো? তোমার এই ঝামেলা হচ্ছিল, তুমি ক্লিয়ার হয়েছো? Ji sir. ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আর এর মধ্যে আবার কিছু আছে, তাহলে এগুলো কি বললাম, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, আবার অক্সিলারি ভার্ব Auxiliary হিসেবেও ভাবে ব্যবহার করা যায়। ব্যবহার করতে হয়। ইয়েস, অনেক সময় পরীক্ষায় এসে বাচ্চারা ওটা বুঝতে পারে না। আবার দেখো, আই হ্যাভ আ পেন, স্যার এর মধ্যে আবার ভার্ব কোনটা, একটু আগে বলেছি, তাহলে এখানে ভার্ব কোনটা হবে বলো? আই হ্যাভ আ পেন, Have. হ্যাভ হচ্ছে এখানে মেন ভার্ব হয়ে Have. যাবে, এক্স্যাক্টলি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভার্বের এই পার্টটুকু তোমার মাথায় থাকলে যথেষ্ট। আচ্ছা, ভার্বের পরে কি যেন আছে বাবা, পরেরটা বলো দেখি। Adverb. অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে ঠিক আছে, এবার আরো আর পর থেকে এবার আজ সুমাইয়া আমাকে অ্যাডভার্ব বোঝাও। ওকে, বলো সুমাইয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। যেই ওয়ার্ড ভার্বকে অতিরিক্ত তথ্য দেয় কিংবা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। ইয়েস, দেখো, যে শব্দ কোনো ভার্বকে মডিফাই করে বা অতিরিক্ত তথ্য দেয়, স্যার এটা কিভাবে বুঝবো? দেখো, অ্যাড মানে কি, যোগ করা। এই ভার্বকে এমন কিছু শব্দ অ্যাড করে ভার্বের সাথে যাতে ভার্বটা আরো বেশি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কে ডাক, স্যার, বলো কে ডাক, ভার্ব হবে নাকি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হবে? বুঝিনি বাবা, আবার বলো কি। নাফিস, মানে স্যার ও যে সংজ্ঞাটা বললো যে সকল শব্দ সাধারণত ভার্ব বা অ্যাডজেক্টিভ হবে না। না না, অ্যাডজেক্টিভ হবে না বাবা, ভার্ব, ও সরি, হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে, হবে অ্যাডজেক্টিভ হবে। ভার্ব বা অ্যাডজেক্টিভ কি সমস্যা নেই তো, ভার্ব বা অ্যাডজেক্টিভ শব্দকে এটা বলছো, এটাও হবে। সংজ্ঞা, এটা সংজ্ঞা আমরা বোঝার উদ্দেশ্যে এখনই ক্লিয়ার হয়ে যাবে সংজ্ঞার বিষয়টা। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য নাউন বা প্রোনাউন বাদে, আমি আরেকটু ক্লিয়ার করি, নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো
পার্টস অফ স্পিচকে মডিফাই করে যে শব্দ সেটাকে অ্যাডভার্ব বলা হয়। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না। নাউন এবং প্রোনাউনকে মডিফাই কে করে যেন একটু আগে পড়লাম, কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি। তাহলে নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে নাউন এবং প্রোনাউন বাদে, হ্যাঁ বলো, কত তো শেষ করতে পারছি না, বলো। অ্যাডভার্ব একটা সেন্টেন্সকে মডিফাই করে না? হ্যাঁ অফকোর্স করে, অবশ্যই করবে। ইউজুয়ালি, যেমন ইউজুয়ালি পরে কমা দিয়ে আই গো টু স্কুল, মনে করো অ্যাট 5 o'clock, তাহলে এই ইউজুয়ালি পুরো সেন্টেন্সকে মডিফাই করলো। আচ্ছা, এটা অনেক বড় বিষয়। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। যেমন কুইক ly যুক্ত করে অতিরিক্ত হ্যাঁ, কুইকলি, এক্স্যাক্টলি। আমি তো আগায় নাকি, তোমরা তো আমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে, আমি তো আগাতে পারছি না। আচ্ছা, তাহলে একটু দেখি, নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে সংজ্ঞায়িত করে যে পার্টস অফ স্পিচ, সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। তো বলো এখন সুমাইয়া, তুমি বলবা যে সে খুব দ্রুত লেখে, বলো। ই, বলো সে, হি হু না সে লেখে বাবা, সে দ্রুত লেখে, বলো সে দ্রুত লেখে। হি রাইটস লেখে, ফাস্টলি। আচ্ছা শুধু ফাস্ট বললে হবে, হি রাইটস ফাস্ট। তুমি আরেকটা বলো, সে খুব ধীরে খায়। হি ইটস ওকে, হি স্লোলি। স্লোলি। আচ্ছা, এরপর বলো, সে খুব না, আমি খুব সুন্দর করে লিখি। আই রাইট ওকে, বলো রাইট। ভেরি বিউটিফুল। না, নাইসলি বলবা, এখানে বিউটিফুলি শব্দটা ব্যবহার করা যাবে না। আই রাইট নাইসলি। আচ্ছা, তাহলে এই শব্দগুলো থেকে চলো আমরা একটু বুঝি। স্যার, হ্যাঁ বলো। হি রাইটস ফাস্ট, এখানে হি রাইটস কুইকলি হবে? কি বলছো, সুইফটলি? না স্যার, হি রাইটস ফাস্ট, এখানে আমরা হি রাইটস কুইকলি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবা, খুব দ্রুত লেখে, হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, অবশ্যই দিতে পারবা। আচ্ছা দেখো, হ্যাঁ বাবা বলো। স্যার, হ্যাঁ বলো। অ্যাডভার্বে না প্রত্যেকটা শব্দের লাস্টে ly থাকে। সব শব্দে থাকবে না, যে ফার্স্ট আছে না, এটাও কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এর মাঝে এলওয়াই নাই। হ্যাঁ, এলওয়াই নাই। স্যার, তবে ইয়েস্টারডেতেও নাই। হ্যাঁ, তবে অনেক শব্দ আছে, যেমন আপ আছে, ডাউন আছে, হ্যাঁ এরকম কিছু আছে যেগুলো প্লেস অফ অ্যাডভার্ব বোঝায়, কোনো জায়গা দিয়ে বোঝায়, সেগুলো আবার এলওয়াই হয় না, সেগুলোর দরকার নাই। তো যাই হোক, এগুলো আমরা স্যার, বুঝবো। ক্যাটস এন্ড ডগস। হ্যাঁ, স্যার, এখানে ফার্স্ট ক্যাটস এন্ড ডগস। আচ্ছা ক্যাটস অ্যান্ড ডগস, বলো বাবা। হ্যাঁ জারিন বলো। হ্যাঁ হ্যাঁ, স্যার, এখানে ফার্স্ট টেস্ট দিতে পারবো না? ফার্স্ট টেস্ট, হ্যাঁ দিতে পারবা, ফার্স্টে সেটা সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে। আর ভেরি কেন অ্যাডভার্ব? ভেরি কেন অ্যাডভার্ব? আচ্ছা ভেরিটাও লিখি একটু, হ্যাঁ। আই রিড ভেরি লাউডলি, অবশ্যই আমি বোঝাচ্ছি, দাঁড়াও, ভেরি লাউডলি। আচ্ছা দেখো, একটা ভার্বকে তুমি যখন, কেমন কিছু শব্দ আছে, আমরা ডাব্লিউ এর শব্দ জানি তাই না, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, আমরা যখন এই যে ভার্বটাকে কোনো ডাব্লিউ এর শব্দ দ্বারা প্রশ্ন করে থাকি, যে উত্তরগুলো পাবে সেগুলো মূলত অ্যাডভার্ব হয়ে যায়। যেমন দেখো, হি রাইটস ফাস্ট, তাহলে আমি যদি কিভাবে লেখে প্রশ্ন করি, তাহলে উত্তরটা হবে ফাস্ট অথবা কুইকলি। কি বলেছে আবার একটু দেখো, কোনো ভার্বকে, আমরা তো সংজ্ঞা দেখলাম যে যে সকল শব্দ ভার্বকে অতিরিক্ত তথ্য দেয়, আমরা সেটাকে তো অ্যাডভার্ব বলছি। আবার আমি আরেকটা জিনিস তোমাকে বললাম, যে কোনো ভার্বকে তুমি যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবা, তখন যে আনসারটা পাবা সেটাও কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো, সবগুলো আসছে আমি, হি ইট স্লোলি, সে কিভাবে খায়, স্লোলি খায়, দেখো এই যে কিভাবে বলেছি। আই রাইট নাইসলি, কিভাবে লিখি, নাইসলি লিখি। আচ্ছা এরপর দেখো, ফাতিমা বলেছিলে, প্রথমে একটু দেখি, আই রিড লাউডলি, আচ্ছা আমি কিভাবে পড়ি, আমি লাউডলি পড়ি। আমি কতটুকু লাউডলি পড়ি, আমি খুব লাউডলি পড়ি। তাহলে এখানে দুইটা শব্দ দ্বারা আমরা প্রশ্ন করতে পারছি, দুটোই ডাব্লিউএইচ দিয়ে। দেখো, আই রিড লাউডলি, হাউ দিয়ে প্রশ্ন করেছি, যে হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো, তাহলে আই রিড ভেরি লাউডলি। আবার ভেরিটা কেন, হাউ মাচ, সরি হাউ, কতটুকু লাউডলি, হাউ মাচ লাউডলি, কোথায় গেল হাউ, দেখো দুটোই তুমি যদি, হাউ লাউডলি কতটুকু জোরে, ডু ইউ রিড তুমি পড়ো, হাউ লাউডলি ডু ইউ রিড। তো এটাও তোমার এই
ভার্বকে, এই যে ভার্ব আছে না, অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বকে মডিফাই করছে এই ভেরি দিয়ে। হ্যাঁ, একটু শেষ করি। এখানে একটা হাউ মাচ লাউডলি ডু ইউ রিড হ্যাঁ হ্যাঁ, হাউ মাচ দাও, এটাই মনে হয় বলেছিলাম প্রথমে, তারপরে আমি এটা লিখে ফেলেছি, হাউ মাচ লাউডলি ডু ইউ রিড। ফাতেমা, বুঝতে পেরেছো তাহলে ভেরিটা কেন এখানে মানে অ্যাডভার্ব হচ্ছে? জি স্যার। আচ্ছা, তার মানে এই যে লাউডলি আছে, লাউডলিকে তুমি আবার মডিফাই করছো যে কত দ্রুত। ওই যে একটু আগে বলেছি নাউন এবং প্রোনাউন বাদে বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে। তাহলে এখানে তো লাউডলি একটা তুমি অ্যাডভার্ব পেয়ে গেছো। সো এই লাউডলিকে তুমি আরো বেশি দেখানোর জন্য আমরা ভেরি ব্যবহার করছি। তাহলে আই রিড ভেরি লাউডলি। বাবা শেষ করি, মুখের কথাটা শেষ করতে দাও অ্যাটলিস্ট, না হলে কি বোঝাবো বলো? আর অ্যাটলিস্ট শেষ করি তারপরে বলো, আমি তো সময় দিচ্ছি তোমাদের, তাই না? আচ্ছা, আই রিড ভেরি লাউডলি, তাহলে লাউডলির আগে এই যে ভেরি ব্যবহার করেছো, এটা দিয়ে বোঝাচ্ছ খুব জোরে জোরে কথা বলি। এবার বলো সুমাইয়া। হুম, বলো কি, হ্যাঁ কি বলতে গেলে সুমাইয়া? আর যখন আমরা কখন দিয়ে প্রশ্ন করি তখন অ্যাডভার্ব আমরা পেয়ে যাই। হ্যাঁ, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পেয়ে যাব। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি তোমাদের এই সংক্ষেপে এই জন্যই বললাম, কারণ এক্সাম্পলে তো শেষ নাই। এই কারণে আমরা কোনো একটা ভার্বকে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এটুকু মনে রাখবা, কোনো একটা ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলেই তুমি যে আনসারটা পেয়ে যাবা সেটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো এই যে হাউ, ওয়েন ডিড ইউ গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ওয়েন্ট হচ্ছে ভার্ব, এবং ইয়েস্টারডে যে গতকাল বলেছি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাডভার্বের একটা লিস্ট। ওকে, তবে হ্যাঁ বলো। ইয়েস্টারডে কি অ্যাডভার্ব অফ টাইম? Yes, a adverb of time, exactly. Adverb of time কি আমরা yesterday adverb time, right? আচ্ছা, এই যে দেখো এখানে তো অনেকগুলো পড়ছি, এক্সাম্পলের তো শেষ নাই যে স্যার ওই এক্সাম্পলটা আপনি দিলেন না কেন? কারণ এই অনেক এক্সাম্পল দিতে দিতে দেখবা যে কয়েকটা ক্লাস পার হয়ে যাবে। এই জন্য আমরা এই বেসিক জিনিসগুলো যদি বুঝে নিই, তাহলে তোমার সামনে যেই এক্সাম্পলে আসুক না কেন তুমি সেটা ধরতে পারবা। এই কারণে এই বেসিক জিনিসটা আমাদের জানা প্রয়োজন, কারণ এক্সাম্পল তো শেষ নাই। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাডভার্ব পার্ট। আচ্ছা, অ্যাডভার্ব পর কি আছে জানো? আচ্ছা দেখো, প্রিপোজিশন। আচ্ছা শোনো, প্রিপোজিশনের আবার একটা উচ্চারণ আছে। আমরা যদিও প্রিপোজিশন বলি, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন প্রে হয়ে যায়, প্রেপোজিশন। হ্যাঁ, প্রে হয়ে, হ্যাঁ প্রেপোজিশন, এই যে পজিশন, এখানে প্রে হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ বলেছি, আর এই প্রিপোজিশনটাকে প্রেপোজিশন বলেছি। হ্যাঁ, আচ্ছা। সো প্রেপোজিশনের তো অনেক প্রেপোজিশন, আমরা একটা ক্লাস এই প্রেপোজিশনের জন্য আমরা নেক্সট ক্লাসটা বরাদ্দ রেখেছি। প্রেপোজিশনের ডিটেলস আছে, অনেক কথা বলতে হবে, প্রেপোজিশন ট্রান্সলেট করতে হবে অনেক। তবে একটা জিনিস জেনে রাখো, আমরা একটু প্রাথমিকভাবে আমি কয়েকটা জাস্ট তোমার একটু জানাই। বাবা মেহেদি নাকি বাবা, ওই যে সুমাইয়ের সাথে আছো, সাদ নাকি মেহেদি, ভুলে গেলাম নামটা তোমার, মেহেদি না? হ্যাঁ আচ্ছা, মেহেদি। মেহেদি বলো, টেবিলের ওপর একটা বই আছে, ইংলিশটা কি হবে জানো? টেবিলের ওপর একটা বই আছে, বলো দেয়ার, বলো There is a book. ওকে, কোথায়? অন দা Table. অন দা টেবল, তাই না? অন দা টেবল বলেছো। আচ্ছা, আরেকটা বলো, আমি একটি ঘরের মধ্যে আছি, কি হবে? আমি আছি, আই I am ইন আ in a house. ইন আ রুম, House. ইন আ রুম মানে আমি রুমের মধ্যে আছি, আই এম ইন আ রুম হবে। আচ্ছা, তুমি আরেকটা বলো, চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই। তুমি আরেকটা বলবা হচ্ছে, পারবা? বলো, পাখিটা বাড়ির উপর দিয়ে ওড়ে, ইংলিশটা কি হবে? চেষ্টা করো। দ্য বার্ড The bird ফ্লাইস, flies তারপরে ওভার দ্য, over the sky. ওভার দ্য হাউস, House. ওভার দ্য হাউস। ঠিক আছে, একটু খেয়াল করো, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। স্যার প্রিপোজিশনের সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কিনা একটা নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশকে সংযুক্ত করে। ওকে, আচ্ছা সংজ্ঞাটা একটু মাথায় মনে রাখা মুশকিল, তাই না? দেখো, যেই শব্দ অন একটা নাউনের সাথে, অন দ্য টেবল, বাক্যের বাকি অংশকে সংযুক্ত করে, সেটাকে বা সম্পর্ক সাধন করে,
সম্পর্ক, একটা রিলেশনশিপ সাধন করে, সেটাকে প্রেপোজিশন, মানে বইয়ের সংজ্ঞা। তো আমরা যেটা জানি যে অন, ইন, ওভার, অ্যাট, এই সবগুলো কিন্তু প্রেপোজিশনের বিশাল একটা ইউজ আছে। সো এই ইউজটা আজকের ক্লাসে আমরা করব না, যেহেতু অনেকগুলো প্রায় 23-24টা প্রেপোজিশন বুঝতে হবে একটা একটা করে ছবি দিয়ে দিয়ে। সো ইট উইল টেক টাইম। সো দেয়ার ইজ, তো এখন আপাতত জেনে রাখো যে ইন আছে, ওভার আছে, এগুলোই মূলত প্রেপোজিশন। এই যে অন আছে, সামনের ক্লাসে প্রেপোজিশন নিয়ে যখন টোটাল ক্লাসটা করব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রেপোজিশন নিয়ে আলোচনা এই পর্যন্তই। আচ্ছা, এরপরে আমাকে বলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি বলো প্রেপোজিশনের পরে কি যেন? কোথায় আব্দুল্লাহ, কি আছে? নাই? আচ্ছা, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। কনজাংশন। আচ্ছা, কনজাংশনের বাংলাটা কেউ জানো? সংযোজক অব্যয়। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। সংযোজক অব্যয়। সংযোজক। আরে বাবারে বাবা, এই বাংলা যে কি কঠিন, বুঝলে? সংযোজক অব্যয়, মাথা নষ্ট। এই ইংলিশের থেকেও বাংলাটা অনেক ডিফিকাল্ট। এই এখন পর্যন্ত বাংলা খেয়াল থাকে না, বুঝলে? অব্যয়। আরে তো লেখাই তো হচ্ছে না বাবা। আচ্ছা, আমি পরে ঠিক করে দেবো। অব্যয়, সংযোজক পদ, অব্যয়। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখো, হ্যাঁ, একটা সংজ্ঞা শুধু, মানে যে শব্দটা আমাদের দুটো দুটো শব্দকে সংযুক্ত করে সেটাকে আমরা বলি কনজাংশন। ওকে। আচ্ছা, যেমন আব্দুল্লাহ, তুমি বলো দেখি, তুমি বলো আমি আমি আম খেতে পছন্দ করি, ইংলিশটা বলো। I like to eat mango. কিন্তু আমার বোন কাঁঠাল খেতে পছন্দ করে, বলো। বাট my sister like to eat কাঁঠাল। ইট জ্যাকফ্রুট, তাই না? জ্যাকফ্রুট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলো দেখি আব্দুল্লাহ, এখানে তো অনেক বড় শব্দ, কোনটা দিয়ে তোমার মনে হচ্ছে দুটো আলাদা বাক্যকে সংযুক্ত করা হয়েছে? বাট। এই যে ভেরি গুড, বাট। দেখো কত বড় একটা সেন্টেন্স, তাই না? আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পছন্দ করি কিন্তু আমার বোন জ্যাকফ্রুট খেতে পছন্দ করে। এখানে যে বাট আছে, এই বাট হচ্ছে কনজাংশন, দুটো আলাদা বাক্যকে আমরা একটা ওয়ার্ড দিয়ে সংযুক্ত করেছি, সেই জন্য এটা হচ্ছে কনজাংশন। তুমি আর একটা বলো। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, বলো বলো। কনজাংশন কি ওয়ার্ডস, মানে দুটো ওয়ার্ডস বা বাক্যকেও করতে পারে? দুটো, হ্যাঁ দুটো ওয়ার্ড কেও করতে পারবে। এই যে এখনই একটা সংজ্ঞা দিচ্ছি। আচ্ছা বাবা, একটু দাও তো বাবা, একটু 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 সময় দাও আমাকে। সরি সরি, আমি মেসেজ দিয়েছি তো। ও আচ্ছা, একটু বাবা, আচ্ছা একটু আমার সময় দাও, একটা সেকেন্ড একটু সময় দিবা। হ্যাঁ, আমি ওয়ালাইকুম সালাম ম্যাম। জি জি, পেয়েছি আমি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ক্লাসে তো ওই জন্য রিপ্লাই, আমি মেসেজ খেয়াল করতে পারিনি, আমি দুঃখিত তার জন্য। আমি টাকা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আসো নেক্সট যাতে যেটা যাব। ও আমাকে প্রশ্ন করলে হচ্ছে ফাহিম। আচ্ছা, ও বললো যে দুটো শব্দ একসাথে যুক্ত করলে সেটা কনজাংশন বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে। যেমন দেখো, আমি ধরো এইটাকে আলাদা করে, আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট, এই যে দুটো শব্দকে আমরা এক করেছি, অ্যান্ড হয়ে গেছে। বুঝতে পেরেছো ফাহিম? আচ্ছা, এইভাবে আমরা এই কনজাংশন গুলো ইউজ করে থাকি। আচ্ছা, তোমরা আর একটা জিনিস একটু মনে রাখবে, এটা আমি লিখে দিচ্ছি, ফ্যান বয়েজ। এই যে ফ্যান বয়েজ, স্যার কোন শব্দগুলো কনজাংশন বোঝাবো? এই যে এফ তে কি হয় জানো? এফ তে ফর, এ তে এন্ড। ওকে, ফর, তারপরে বলো এন্ড, এ তে এন্ড, বি তে নর, বি তে বাট, ও তে ইয়েস, এস তে তো। আচ্ছা আচ্ছা, অনেকে বলতে পারোনি, সমস্যা না, আমি লিখে দিচ্ছি। ফর অ্যান্ড নর বাট, এই যে বাট আছে, তারপর অর আছে, ইয়েট আছে, এবং ইয়েট এবং সো আছে। এই যে এই শব্দগুলো আমরা, বিকজ হবে না বাবা, বিকজ নাই, বিকজ আলাদা, ওটা ওটা আলাদা ইতে যাবে। হ্যাঁ, ওটা তোমার সেন্টেন্সের প্রকারভেদ যখন পড়বো তখন বিকজের বিষয়টা জানতে পারবে। আচ্ছা, ওটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ। হ্যাঁ, ওটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। ক্লোজে যখন যাবো এরপরে আমরা আমি ওটা বোঝাবো তোমাদের। তো আপাতত এই যে 6টা, 1 2 3 4 5 6 7, এফ তে ফর আছে,
এতে অ্যান্ড আছে, এনতে নর আছে, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এবং এসতে সো। সো তোমাদের পরীক্ষায় যদি দিই যে কোনটা কনজাংশন বের করো তোমার এই ওয়ার্ডগুলোর নিচে, তখন তোমাকে দাগ দিতে হবে বা ওয়ার্ড বের করে লিখতে হবে। বলো আরো আর কিছু জানতে চাচ্ছো? বলো। একটা সেন্টেন্স বানায় বুঝালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অফকোর্স বুঝাচ্ছি। এই যে ফর, ফর দিয়ে মনে করো I went to market, it went to market for buying a book, buying a book। এই যে এখানে for buying a book, এখানে for আমি কনজাংশন দিলাম, অ্যাড করলাম। আচ্ছা and তো দেখেছো। আচ্ছা nor, আচ্ছা দেখো I won't, আমি যাব না, I won't eat, আমি খাবো না, হয়ে গেল I won't eat, nor he will। এই যে দেখো এর মানে কি জানো, আমি খাবো না সেও খাবে না। তো এই যে নর আছে, সেও খাবে না, ডাবল নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এরকম কথা বলে থাকি। তবে এখানে হি, সরি নট উইল হি হবে বাবা। এখানে গঠনটা এমন স্যার, আমরা জানি যে উইল আগে হবে পরে হবে না, না পরে হবে না, এটা গঠনটাই এমন। দেখো আই ওন্ট ইট, আমি খাবো না, নর উইল হি, সেও খাবে না। এই ক্ষেত্রে যে নটটা মাঝখানে এটা সংযুক্ত সাধন করেছে, এটা একটা আলাদা স্ট্রাকচার যে আমি যাই না সেও যায় না। আই ডোন্ট গো নর ডাজ হি, তখন যে অক্সিলারি ভার্বটা হয় সেটা আমাদের এখানে ইউজ করতে। অনেকে হয়তো বুঝতে পারছো না, জাস্ট একটু সংজ্ঞাটা একটু দেখে রাখো, মানে এক্সাম্পলটা আই ওন্ট ইট নর উইল হি, এই কারণেই নটটা আমরা এখানে কি ব্যবহার করেছি, এই কনজাংশন ব্যবহার করেছি। এরপর আর কি আছে জানো, নর গেল, বিতে বাট, বাট দেখিয়েছি, অর, হ্যাঁ অর দেখাই, দেখো অর। আচ্ছা আই উইল চুজ a book or a diary। এই যে অর মানে অথবা, অর্থাৎ আমি একটা বই অথবা একটা ডায়েরি পছন্দ করব, এই অরটা কনজাংশন। আচ্ছা এরপর কি আছে জানো বাবা, এই উইয়েট গেল তাই না, মানে প্রিপজিশন না? কোনটা বাবা? ফর, হ্যাঁ 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 ফর প্রিপজিশনও ব্যবহার করতে হবে। আর এখানে 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 আমি কি উদ্দেশ্যে যাচ্ছি, এই উদ্দেশ্যের জন্য আমি ফর এখানে আমরা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করেছি। ফর প্রিপজিশন হবে, এক্স্যাক্টলি তুমি রাইট। সামনের ক্লাসে যখন প্রিপজিশন হবে তখন ফরের আরো ডিটেইলস আমরা আলোচনা করব। স্যার ইয়েট বাকি আছে। ইয়েট বলবো, হ্যাঁ ইয়েট, দেখো ইয়েট যেমন I have reached home, না এটা হবে না, I have reached home yet he hasn't। দেখো yet মানে কি জানো, এখনো, যেমন নাও মানে এখন, আর yet মানে এখনো। I haven't reached home, আমি বাসায়, মানে যদিও না, যদিও না, এখানে এখনো হবে, হ্যাঁ এখনো, yet না। যদি হতো তোমার as মানে যদিও বা দো মানে যদিও, দো THOUGH দো। আর দেখো আই হ্যাভ রিচড হোম, আমি পৌঁছিয়েছি বাসায়, ইয়েট হি হ্যাজেন্ট, সে এখনো পৌঁছায়নি। দুজনের সম্পর্কে মাঝখানে এই একটা কনজাংশন ইয়েট ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে সো, দেখো সো মানে তাই, দেখো আই উইল প্ল্যান্ট, না সরি, আই হ্যাভ planted a tree so I get much oxygen, okay I have sorry planted হবে, অক্সিজেন বানান ভুল হয়েছে। I have planted a tree, আমি একটা গাছ রোপণ করেছি, সো তাই I get much oxygen, তাই আমি অনেক বেশি অক্সিজেন পাই। ওকে, সো জারিন তুমি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এইগুলো হচ্ছে এক্সাম্পল। সো এই যে দেখো ফ্যান বয়, শুধু এই পার্টটুকু একটু মনে রাখবা, বা তোমার সেন্টেন্সে যখন আসবে। তবে ফর নিয়ে যে কনফিউশন তৈরি হয়েছে, অজস্বী বলেছে আমাকে, এটা আমি ডিটেলস সামনের ক্লাসে তোমাকে বলবো। হ্যাঁ ফর এবং তোমার এই যে ফর প্রিপজিশন এবং কখন তুমি এটাকে কনজাংশন ব্যবহার করবে। আচ্ছা আমরা আরেকটু সময় নেব, আরেকটা ক্লাস আছে এরপরে। হ্যাঁ আচ্ছা যাই হোক, সো দিয়েছি, আমাদের আরেকটা আছে, সেটা
আচ্ছা আমি কয়েকজনকে ধরতে পাচ্ছি না, তাই বলে মন খারাপ করো না। স্যার আমার সাথে তো কথা বলেননি, হ্যাঁ তোমার সাথে আজকে কথা হয়নি, কিন্তু নেক্সট ক্লাসে আমি তোমার থেকে আগে ধরবো, যাদের যে পর্যন্ত শেষ হয়েছে তারপর থেকে। আচ্ছা এবার আমাকে বলো হচ্ছে যে নাম কি বলে গেলাম, সরি, নার্দিন, তোমার কি ইন্টারজেকশন নিয়ে কোনো কিছু জানা আছে? নো স্যার। আচ্ছা জানো না, সমস্যা নেই। অজস্রী বলো দেখি, ইন্টারজেকশন নিয়ে তোমার কি আলোচনা আছে বলো। স্যার ইন্টারজেকশন হচ্ছে কারো কারো মানে কারো এই বলো দুঃখ, এই যে কি বলে এটাকে, ওই কি বলে দুঃখ বেদনা, তাই না? দুঃখ বেদনা আনন্দ হ্যাঁ। এগুলোকে বোঝায়। আবেগ সূচক শব্দ, সোজা কথা, যে শব্দ দ্বারা তুমি কোনো আবেগ বা অনুভূতি বুঝতে পারো, আবেগ অথবা অনুভূতি। এই যে অনুভূতি, অনুভূতি, আচ্ছা বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ইন্টারজেকশন বলি। আচ্ছা আমি বাংলা বলবো, তুমি ইংলিশ করবে, এরপরে আমাকে নার্দিন বলবা যে শব্দগুলো কোনটা ইন্টারজেকশনের মধ্যে পড়ছে। আচ্ছা বলো তুমি। হাই হাই আমি পরীক্ষায় ফেল করেছি, ইংলিশটা বলো অজস্রী। স্যার আমি হ্যাঁ তুমি। এক, এলাস, alas I have failed. I have failed, এলাস, এই যে দেখো, I have failed, I have failed। আরেকটা বলো, নাম্বার 2, হুররে, আমরা জিতেছি। Hooray, we have won. Yes, we have won, we have won। আচ্ছা এই উচ্চারণটা কিন্তু ওয়ান হবে, হ্যাঁ ওয়ান, ওন হবে না, ওয়ান হবে। 3, আবার বলো, ছি তুমি একটা মিথ্যাবাদী। Sai, you are a liar. ভেরি গুড, ইউ আর আ লায়ার। ছি তুমি মিথ্যাবাদী, এই লায়ার বানান তো ভুল হয়ে গেল, লায়ার, ইউ আর আ লায়ার। আচ্ছা এবার আসি নার্দিন, দেখো, এলাস আই হ্যাভ ফেলড, দুঃখিত, হাই হাই আমি পরীক্ষায় ফেল করেছি, কোন শব্দ দ্বারা তোমার মনে হচ্ছে এখানে কোন একটা খারাপ লাগা বোঝানো হয়েছে? এলাস। তাহলে এলাসটা কি, কোন পার্টস অফ স্পিচ বলো? এলাস, তাহলে এটা ইন্টারজেকশন বলো। Interjection. এক্স্যাক্ট, তাহলে এটা কি হবে? হুররে উই হ্যাভ ওয়ান, তাহলে এখানে কোনটা ইন্টারজেকশন? Hooray. হুররে, সহজ। আর নিচেরটা ফা ইউ আর আ লায়ার, তাহলে এটা কি হবে জানো? Hi. ফাই হবে। তুমি কি এটা বুঝতে পেরেছো এটা দ্বারা কেন আবেগসূচক বাক্য বলা হচ্ছে, শব্দ বলা হচ্ছে? Yes, teacher. ওকে থ্যাংক ইউ। এলাস দুঃখ বোঝানো হয়েছে, এরপরে আনন্দ, এরপরে ঘৃণা বোঝানো হয়েছে। তো যে সকল শব্দ দ্বারা তুমি আবেগ অনুভূতি বুঝতে পারবে সেগুলোকে আমরা ইন্টারজেকশন বলবো। বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ফাইন। স্যার প্লিজ দ্বারা কি ইন্টারজেকশন বোঝানো হয়? হ্যাঁ আবার বলো। প্লিজ দ্বারা ইন্টারজেকশন বোঝানো হয়? প্লিজ দ্বারা, আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড লিখে নি। প্লিজ, প্লিজ, আচ্ছা দেখো, প্লিজ কাম টু মি, আচ্ছা প্লিজ কাম টু। আচ্ছা এখানে ইন্টারজেকশন হওয়ার আরেকটা শর্ত হচ্ছে, ইন্টারজেকশনের পাশে আমরা এই যে চিহ্ন আছে এটা ব্যবহার করব। সো এখানে প্লিজটা ইন্টারজেকশন হবে না। সো প্লিজের পাশে যদি এমন থাকতো, এরকম কোথাও থাকে না, তাই প্লিজে ইন্টারজেকশন হবে না। এটা দ্বারা কোনো আবেগ বা অনুভূতি বোঝানো হয় না, এটা রিকোয়েস্ট। স্যার প্লিজ কোন পার্টস অফ স্পিচ? এটা তুমি তো প্রশ্ন করেছো একটা কঠিন, এটা আমার দেখতে হবে, দাঁড়াও আমি একটু দেখে বলি, এটা আমারও আসলে মানে ভিডিও দেবো, হ্যাঁ একটু আপলোড হতে সময় লাগবে। আচ্ছা আজকের মতো আমরা ক্লাস মন্তব্য ঘোষণা করবো। আর একটা জিনিস, আর একটু দাঁড়াবো বাবা, স্যার আমার সাথে তো কথা হলো না, মন খারাপ করো না। আমরা তো বুঝলাম মূলত গ্রামারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বোঝা এবং সেটা অ্যাপ্লাই করা। এটা তো স্পোকেন না যে তোমাকে ধরে ধরে আমি বলাচ্ছি, এরকম না। এই জন্য 2-3 জনকে আমি ধরতে পারিনি বা কথা হয়নি। সো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আগে কথা হবে, তারপরে অন্যদের সাথে কথা হবে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের আজকের ব্যাপারে বাবা? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেনস? নো স্যার। No, sir. আচ্ছা ঠিক আছে বাবা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাকে, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আরো বোঝাতে পারলে ভালো হতো। দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।